এইটুক সময় দিও সামনে বসে রহিব এইটুক সময় দিও সামনে বসে রহিব এইটুক সময় দিও এইটুক সময় দিও তোমার সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও যে সুর আমি সাধিয়াছি আমার জীবন সেটারে দিনের শেষে সে সুরখানি শোনাবো তোমারে যে সুর আমি সাধিয়াছি আমার জীবন সে তারে দিনের শেষে সে সুরখানি শোনাবো তোমারে বাজে যে সুর আমার দিনার কানে তুমি তাই শুনিও এইটুক সময় দিও তোমার সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও বেদনা জড়িত কণ্ঠে উঠেছে যে স্থান তুমি যদি শোনো আমার পরাণের পরাণ ও দয়াল বেদনা জড়িত কণ্ঠে উঠেছে যে তুমি যদি শোনো আমার পরাণের পরাণ আমার ছন্দের কুসুম হয়েছে প্রাণ পায়ে তুলিয়া নিও সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও তোমার সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও যশমানের গর্বেতে হয়ে ভরপুর সংসার কোলাহলের মাঝে সাধিতে যাই সুর ওরে যশমানের গর্বেতে হয়ে ভরপুর এই সংসার কোলাহলের মাঝে সাধিতে যাই সুর আমার যন্ত্রে হয় না অন্তরের সুর অন্তরে জানিও সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও তোমার সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও পাগল বিজয় বলে সুর সাধিলাম সারা জীবন ভর সরগ্রামের গ্রামে খুঁজে পাই না তোমার ঘর ও পাগল বিজয় বলে সুর সাধিলাম সারা জীবন ভর আমি সরগ্রামের গ্রামে খুঁজে পাই না তোমার ঘর আমার সেতার যাচ্ছে তোমারই ঘর পরশয় মিও ও সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও তোমার সামনে বসে গাহিব গান এইটুক সময় দিও মাগো বিনা
ভবানী শুক্লামতী বাগদেবী সরস্বতী শ্রীপদে প্রণতি হলো মা। তুমি বিদ্যা জ্ঞানদাত্রী ত্রিলোক পূজা পাত্রী, ওই পদযাত্রী যেই জনা ভবে সর্বসুখে সেই তো সুখী, পর্ণ কুঠিরে থাকি স্বর্ণপ্রাসাদ সুখভঞ্জে, তুমি নিজ গুণে এসো বাণী সুমঙ্গল প্রদায়িনী, জাগো মাগো মম হৃদি কুঞ্জে। ব্যাস বাল্মীকি আদি কবি ওমা তোমারই করুণা লোভী, আদি কাব্য সবই করেছে লিখন, আমি তব দীন ছেলে দাঁড়িয়েছি সভাতলে করিবারে কাব্য বিরোচন। আশীর্বাদ করিও মোরে জাগ্রত কি ঘুমো ঘরে, যেন মাতা তব গুণগান গাই, আন কথা দিয়েছে রে সুপবিত্র জীবন গড়ে, যেন ভাসতে পারি প্রেম সাগরে এই ভিক্ষা চাই। মাতা পিতার চরণ যুগলে প্রণমী বিশুদ্ধ মন ভুলে, এসেছিলাম এ ভূমণ্ডলে যাদের করুণায়, যারা অষ্টশক্তি মিলন করে সুন্দর দেহ দিল গঠন করে, তাদের ঋণ এ সংসারে শোধানো না যায়। তাই তো মাতা পিতার রাতুল চরণ ভক্তিতে করিলাম স্মরণ, আমি অতি অভাজন এই সংসার পরে, আশীর্বাদ করিও দান যাতে বাঁচে আমারই প্রাণ, কবির মান যেন রাখতে পারি এই চরাচরে। দীক্ষাগুরু কবিগুরুর চরণ পরে প্রণাম জানাই নত শিরে, যাদের সুশিক্ষার জোরে কবি গান গাই। কবিগুরু রবীন সরকার যে ঘুচালো মনের আধার, কাব্যের দুয়ার খুলেছেন যে জন, তার চরণেও আমি প্রণতি জানাই। আপনারা আছেন যারা বিজ্ঞ শ্রোতা, পালন করবেন নীরবতা, আপনাদিকের চরণে নয় মাথা আমি বারংবার। যদি আপনারা কথা বলেন বেশি, আমার ছন্দ বলতে হয়ে যাবে ভুল, আপনারা ভাববেন আমাকে করবেন দোষী, আপনারা মনে মনে ভাববেন তাই সরকার মশাই মনে হয় ভালো পাঁচালির যোগ্যতা হয় নাই। তবে চরণ ধরে করিমানামা, আপনারা কেউ কথা বলবেন না। দেখেন না করতে কবি কাব্যের বেচা কিনা আমরা সরকার দুইজনা, সভাতে হব দণ্ডায়মান। আমি প্রথমবার সভাতে আসি, আপনারা তো বেশিরভাগই মার মাসি, আমি হেরি এই সভ্য সভা স্থান। তাই চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না। দেখুন আমি একজন চারণ কবি, আঁকি নিত্য নবছবি সেইভাবে করিয়া ধারণ। লেখক কবি ভাবে যারা হাতে কলম নিয়ে, তারা ঘরের ভিতর নিবৃতে একান্তে রয়ে, তারা কবিতা কিন্তু করেন লিখন, কিন্তু দিয়ে যায় সত্য পরিচয়। চারণ কবি যারা হয়, আপনাদিকের কাছে বলে রাখি, আমার কাছে বলুন দেখি, এরা আসরে এসে যেই কথা বলে এগুলো এদের মুখস্থ করা নাকি করি বর্ণনা, এগুলো কিন্তু আমাদের মুখস্থ বা পকেটস্থ বিদ্যা না। কি বলবো আপনাদিকের পাশে কথা কিন্তু ছন্দে ভাসে, মাতা বাগবাণীর কৃপা হলে পরে, মনটা স্থির থাকলে পরে ছন্দ আসে হৃদয় পুরে, কথা মিথ্যা না। আমার কাছে বলুন দেখি, মন চঞ্চল হলে পরে ছন্দ বলা সম্ভব নাকি? আপনারা তো বোঝেন না। তাই চরণ ধরে করিমানা, কেউ কথাবার্তা বলবেন না। কি বলবো আপনাদিকের ধার, এর আগে এই আসরে আমি আসি নাই, দর্শন করি নাই আপনাদিকের এই চরণ দোকান বলি সবার মাঝার। ইতিপূর্বে আসি নাই এই আসরে, যোগ দি নাই কাব্য আসরে, আপনারাও নারী নরে আমাকে করেন নাই দর্শন। দেখেন না কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না কোনো স্কুল কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির দ্বারায় হয় উদ্গীরণ। কি বলবো আপনাদিকে ধারে শোনেন আপনারা মার মাসি, আমরা কিন্তু ছন্দে কথা বলতেই ভালোবাসি, সবাই প্রকাশী, মিথ্যা কথা নয়। যতক্ষণ থাকবো সভা পরে ছন্দের মালা করে উপহার দেব আপনাদের গলায়, সেই মালা নিয়ে গলার পরে আনন্দ নিয়ে অন্তরে যে যাবেন যার বাড়ি ফিরে, তবে চরণ ধরে করিমানা পুনঃ পুনঃ বলে যাই, কেউ কথাবার্তা বলবেন না। বলিয়ত্ত সভাধার, নামটি আমার অমিত সরকার, এই উত্তর 24 পরগনা জেলাতেই আমার বাড়ি। কি বলবো আপনাদিকের ধারে বনগা শিয়ালদহ লোকালে উঠে গুমা নামলে পরে কালীনগরে আমি বসত করি। অশোকনগর থানা, গুমা কালীনগর গ্রাম, পরিচয় দিলাম মধ্য সভাধাম। আপনারাও গুণবান করিলেন শ্রবণ। কি বলবো আপনাদিকে ধারে, জানেন আপনারা নারী নরে কবিগান গাইতে গেলে পরে কাল্পনিক ভূমিকার উপরে করতে হয় অবতরণ, অর্থাৎ দুই কবি দুই দলে কাল্পনিক ভূমিকা ধরে সভা তলে, তারা কিন্তু বাধায় লড়াই।
এবার এই লড়াই শুনে আনন্দ পান ভক্ত মনে গণে, দেখায় কবিরা যে যার কাব্যের বড়াই। আপনাদিকের কাছে সত্য কথা জানাই, তাইলে এবার নিয়ে এসেছি কবিগানের বায়না। নিজ নামে তো আর কবিগান হয় না, তাইলে কবিগান গাইতে গেলে একটা কাল্পনিক ভূমিকা না নিলেও তো হয় না। তাই প্রাণেদেরই হয় না মনে আছে, ভাবো অমিত নামটি দিয়েছে রে কবিগানের সূত্র ধরে, কল্পনাতে ইয়ে আসরে আমি চৈতন্যবালা হব। বলি অদ্য সভাতলা, আমি হলাম চৈতন্যবালা। রাউত খামারে বাড়ি, বলি আপনাদিকের বরাবরই। আমি রাউত খামারে বসত করি, 22 বিলের মাতুব্বর আমি চৈতন্যবালা। অদ্য সভাতলা সত্য কথা জানাই, বিপক্ষের কবি যিনি, কাব্যে তুই দক্ষ তিনি, তার নিদর্শন পাবেন জ্ঞানীগুণী। আপনাদের বলে যাই, বলি অদ্য সভা দর্শে কবি শ্রদ্ধেয় কাকাবাবু প্রভাত সরকার। এবার তাকে কোন ভূমিকা করব দান দিয়ে যাই সত্য পরিচয়। আমি চৈতন্যবালা নাম নিয়া সভ্য সভায় যাই কইয়া, তাকে তারক রসরাজ বানাইয়া কিছু প্রশ্নপত্র যাব কইয়া তাহারও ধার। অর্থাৎ তাকে করব কবিতারক রসরাজ, সভ্য সভায় বলি আজ। জয়পুরে তার বাড়ি, অদ্য সভায় প্রকাশ করি। বসে শোনেন ভক্তবৃন্দ সমচুর, যশোর জেলার জয়পুর, তারক চাঁদ বসত করে, কথা মিথ্যা নয়। আর আমি থাকি রাউত খামারে, বলি অদ্য সভা পরে চৈতন্যবালা নাম নিয়ে আসরে দণ্ডায়মান হলাম এ সময়। এইবার আপনাদিকের কাছে করি বর্ণনা। আমি কিন্তু আর এখনো অমিত সরকার না, চৈতন্যবালা রূপে আমায় করিবেন দর্শন। আপনাদিকের কাছে জানাই কয়ে আমি ধাওয়া দিলে পরে বসে শোনেন আপনারা ভক্তবৃন্দ, এই সবাই আছেন যারা, আমি যদি ধাওয়া দেই সভ্য সবাই কয়ে যাই তাই। ওমা আমার ধাওয়ার চোটে বসে শোনেন ভক্তবৃন্দ সভা তটে। মা আপনাকে কথা হইলে আমার একটু কইয়েন, আপনাকে কথা হইলে একটু কইয়েন, বুঝলেন? দেখেন জগতে যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ কবি গানে এসে গান শুনে আনন্দ পায়, আবার কেউ কথা কইয়ে আনন্দ পায়। যার যাতে লাভ হয় তাই চরণ ধরে করি, মানে কেউ কথাবার্তা কইেন না। দেখেন না মা, আমাদের কিন্তু মুখ টুক ভালো না। 5-6 বার মা মা কবখানে, এইবার যদি না শোনেন মার মাও কব না। কেউ কথাবার্তা বলবেন না। অনেক জায়গা আছে, যদি মনে করেন এই আমার কাছে চলে আসেন, চাইপে আসেন, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। কি বলবো আপনাদিকের কাছে, মন দিয়ে শোনেন। তাইলে এবার অমিত নামটি দিয়ে ছেড়ে কবিগানের সূত্র ধরে কল্পনাতে সভা পরে চৈতন্যবালা নাম করিলাম ধারণ। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। শোনেন শুধু জল, আপনারা কথা শোনেন না। ব্যাপার আমি চৈতন্যবালা, আমি ধাওয়া দিলে পরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনারা কথা শোনেন না। ঘটনাটা কি দিয়ে যায় সত্য পরিচয়। এইবার কিছু মতুয়া তত্ত্ব জানবার পরে তারক গোসাইয়ের চরণ পরে প্রশ্নপত্র দেব, আমার আছে অভিপ্রায়। আপনারা জানেন যত ভক্তবৃন্দ, আমারই ভাইপো পাগল গোল এই হীরামন, বসে শুনেন ভক্ত সুজন, আমারই ভাইপো হীরামন পাগল ছিল। কি বলবো আপনাদিকে, ধারে হীরামন সংসার টংসার ত্যাগ করে ওই হরি ঠাকুরের পিছন ধরে সংসার ছেড়ে পলায়ন করিল। তাইলে এখান থেকে প্রশ্নপত্র তারক চাঁদের কাছে আমি একটু করতে যাই দান। ঠাকুর এই গোসাই কথা নেবা, কোন তত্ত্ব দিল ঠাকুর হরিচাঁদ? হরিচাঁদ ঠাকুর এসে বিশ্বের বাজারে ইতিপূর্বে যারা যারা অবতার এলো এই চরাচরে, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্রের পরে শোনেন আপনারা নারী নরে, ওরা কান্দের ভিতরে আমার হরিচন্দ্র অবতীর্ণ হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বলি আপনাদিকের সাক্ষাতেতে, মাতা অন্নপূর্ণার কোলেতে, যশবন্তের গৃহেতে, রামকান্তের বরেতে হয়েছে আমার হরিচাঁদ উদয়। তাইলে সেই হরিচাঁদ ঠাকুর জগতে আসি, জগৎজীবকে ভালোবাসি, আপনাদিকের কাছে প্রকাশী। সে কি বার্তা দিয়ে গেল তাই? হরিচাঁদ ঠাকুর এসে জগতের পরে ডাক দিয়ে বলল, সবার ধারে সংসার ছেড়ে যাওয়ার উপায় নাই, তাই না?
সংসারে সংসারী রবে, গার্হস্থ্য ধর্ম পালন করিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আমার হরিচাঁদ ঠাকুর হলেন যিনি, এই বাণী দিলেন তিনি, অর্থাৎ সবাই সংসারে থাকবে। সংসারে মাতা পিতা পুত্র কন্যা পত্নী লইয়া নব ওরাকান্দি নব বৃন্দাবন সৃজন করিয়া তোমরা সংসারে সংসারী রবে। সংসার ধর্ম বড় ধর্ম। গার্হস্থ্য ধর্ম করিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। গোসাই এইখান দিয়ে আমি জানতে চাই, তাই আমার ভাইপো হীরামন পাগল হলো যিনি, আপনারা জানেন তো জ্ঞানী গুণী, উলপুরে শ্মশানে গিয়ে সেজন সাধনা করে। হীরামন পাগল যেজন ছিল উলপুর শ্মশানে সাধনা করেছিল, সংসার ছেড়ে ছিল বিলক্ষণ। গোসাই কথা নেবা এই হরিচাঁদ ঠাকুরের আদর্শ তার ভক্তই মানল না, কি কারণ? প্রশ্ন বোঝা গেছে? হ্যাঁ বাবা, প্রশ্ন কি বোঝা গেছে? হরিচাঁদ ঠাকুর আদর্শ দিল কি? সংসারে থাকবে, গার্হস্থ্য ধর্ম করবে, পুত্র কন্যা উৎপাদন করবে, সংসারে সংসারী হবে। আর হীরামন কি করলো? সংসার করার পরেও নিজের বউরে ছেড়ে শ্মশানের ভিতরে শ্মশান করে রাম নাম জপ করতে লাগলো, ঘরে আর আসলো না। গোসাই করে যে বর্ণনা, তাহলে হরি ঠাকুরের কথা তার ঘরের ছেলে কেন মানলো না? কি ঠিক আছে তো? আপনাদের মন মতন হয়েছে? দেখেন, আপনাদিকের কাছে সত্য কথা বলি, এই কবির সরকার নইল অষ্টধাতুর মা দুর্লি, এদের কাছে যা চাবেন তাই পাবেন, কথা মিথ্যা নয়। এইবার আর একটা প্রশ্নপত্র দিতে চাই আমার তারকচাঁদের পায়। আচ্ছা, তারকচাঁদ আগে কি করতো জানেন? বসে শুনেন আপনারা সবাই। তারকচাঁদের বাবা কে ছিল সেই কথা বলা ভালো, একটু মন দিয়ে শোনা চাই। আপনারা জানেন তারক গোসাইয়ের বাবা কে ছিল? বলিয়ত্ত সভাদার তারক গোসাইয়ের বাবা ছিল কাশীনাথ সরকার। ওই কাশীনাথ সরকার হলেন যিনি মা কালীর উপাসনা, দুর্গা পূজা করতেন তিনি। বলিয়ত্ত সভাতলে ওই কাশীনাথ সরকার এই মহিতলে মাতৃশক্তির আরাধনা করত সর্বক্ষণ। এইবার কি বলবো আপনাদের কাছে, সত্য কথা জানাই, বসে শোনেন জ্ঞানীজন। ওই কাশীনাথ সরকার কি করিল? একটা বট পাতার উপরে লক্ষবার দুর্গা নাম লিখে, বসে শোনেন ভক্তবৃন্দ মনের পুলকে, ওই কাশীনাথ সরকার হলেন যিনি একটা বট পাতার উপরে লক্ষবার দুর্গা নাম লিখে তিনি মাতা আদ্যশক্তির আহ্বান করে তিনি পেয়েছিল কিন্তু তারকচাঁদের মাতা আদ্যা শক্তিরই বরে। সভ্য সবাই বলিয়ত্র, আমার তারকচাঁদ কিন্তু মা কালিকার বর পুত্র, মা কালীর পুজো করত সর্বদাই। তাহলে আপনারা জানবেন ভক্তবৃন্দ সবাই, তারক গোসাই হলেন যিনি প্রথম জীবনে তিনি অঞ্জলি দিয়েছিল কিন্তু মা কালিকার পায়। অর্থাৎ তারক গোসাই প্রথম জীবনে, বসে শুনেন সুধীজনে, কালী পূজা করতো, মিথ্যা কথা নয়, তাই না? তারপরে কি হলো? তারপর ওই তারক গোসাই আপনাদিকের কাছে সত্য কথা জানাই, ওই মা কালীর নাম দিয়ে ছেড়ে নামের মালা জপ করে তিলক পরিধান করে বৈষ্ণবের দলে নাম লেখালো তারক গোসাই। তারক গোসাই যিনি বৈষ্ণবের দলে, তারপরে মা কালীকে ত্যাগ করে তিনি বৈষ্ণবের দলে গেল। বৈষ্ণবের দলে যাইয়া সভ্য সবাই বুঝাই কইয়া আবার কিন্তু সে মহাসংকীর্তনের পাতায় গান লিখে দিল কি? ভজ ভজ মন জয় শ্রী শশীর নন্দন, ও ভজ পদ্মাবতী সুত বসু জাহ্নবীর জীবন ধন। হারে ভজ অদ্বৈত গোসাই, ও যার গুণের সীমা নাই, যাহারও কৃপাতে পাই সেই চৈতন্য গোসাই। এই গানের ভিতরে শোনেন আপনারা নারী নরে, তারক গোসাই কলম ধরে কি লিখে দেয়? হারে এমন দয়াল অবতার হয় নাই, হবে না রে আর। সংকীর্তন মাঝে গোড়া চাঁদ ডাকে বারে বার। ওই যে জয়পুরের তারক গোসাই হলেন যিনি, হাতে কলম নিয়ে তিনি সভ্য সবাই আমি ইদানি আপনাদের জানাই, তারক গোসাই কলম ধরে হাতে লিখন করেছে মহাসংকীর্তনের পাতাতে, এমন দয়াল অবতার হয় নাই, হবে না, কোনোদিন আর আসবেও না। যে দয়াল আগেও আসে নাই, পরেও আর আসবে না, তাই না? কথা বলেন না, কথা বলে।
তাহলে কাকে বলছে? আমার গৌর হরিকে। বসে শোনেন আপনারা নরনারী, নদিয়া বিহারী গৌর হরি, গৌর হরির উদ্দেশ্য করি আমার তারকচন্দ্র কলম ধরি কোন বার্তা দেয়। তারকচন্দ্রই লিখলো যে এমন দয়াল অবতার কে? গৌর আমার। এমন দয়াল অবতার আগেও হয় নাই, পরেও হবে না। কি শিক্ষা পেলাম? আগেও হয় নাই, পরেও হবে না। আছেন যারা ভক্তবৃন্দ সুধী শত, অনেকে বলে শ্রেষ্ঠ রাজা ছিলেন রামচন্দ্র, এখনো কিন্তু অনেকে চায় সেই রাম রাজত্ব, তাই না? অর্থাৎ প্রজাবৎসল্য রাজা আপনাদিকের কাছে জানাই তাই, পরে কিন্তু আর ওই রকম কেউ আসে নাই। এসেছে প্রজাদের মান রাখার জন্য নিজের বউরেও বনবাসে দিয়ে দিছে, শুধুমাত্র প্রজাদের মান রক্ষা করবার অর্থে। আপনাদিকের কাছে সত্য কথা জানাই তাই, তাহলে আমরা কিন্তু এখন কনফিডেন্স নিয়ে বলতে পারি রামের মতন রাজা জগতে আসে নাই। আবারও তারকচাঁদ বলল তাই যে মহাপ্রভুর মতন দয়াল অবতার আগেও আসে নাই, পরেও আসবে না, শুধু মহাপ্রভুই তাই। বলি অত সভা পরে দেখেন না চারণ কবি ভাবে যারা কবি গান করে। আচ্ছা, আমরাও চারণ কবি, আপনাদিকের কাছে বলে রাখি আমরাও আঁকি কাব্যের ছবি। তা আমার কাছে বলুন দেখি, বিজয় বাবুর মতন কবি জগতে আর হবে নাকি? কি হবে? পরিবর্ণনা বিজয় বাবুর মতন সরকার আর জগতে হবে না, কনফিডেন্স নিয়ে বলতে পারি। তাহলে তারক গোসাইও তাই লিখে দিল, আপনারা দেখলেন সবাই যে এমন দয়াল অবতার আগেও হয় নাই, পরেও হবে না। বসে শুনেন সুধীজনা, কে? আমার গৌর হরি, নদিয়া বিহারী, সচির কেলে সোনা, তাই না? তারক গোসাই বললো যে এরকম অবতার আর হবে না। তাহলে তারক গোসাই আমি তোমার কাছে জানতে চাই, এক নয় দুই গীত শুনতে শোনায় বিপরীত। ও তাই না? এক নয় দুই গীত শুনতে শোনায় বিপরীত। কথা নেবা? তুমি নিজে কলম ধরে লিখে গেলে তাই যে গৌরের মতন অবতার আগেও হয় নাই, পরেও হবে না। তাইলে এমন কি বেশি পাইলা এই গৌরে ত্যাগ করে, মা কালীরে ত্যাগ করে, কৃষ্ণ ভজন উপেক্ষা করে ওরা কান্দির ভিতরে হরিচাঁদের দলে যোগ দিলা? বোঝা গেছে? তোমার নিজের কথা যে গৌরের মতন অবতার হয় নাই আর হবেও না। ওগো তারকচাঁদ কথা নেবা, তুমি সুন্দর করে বুঝাই দেবা। তাইলে এই কথা বলার পরে তুমি কেন গেলে আবার ওরাকান্দি মতুয়ার বাজারে? কথা নেবা, এই মতুয়ার বাজারে কি বেশি পেলা? মতুয়ার ভাবটা কেমন একটু বুঝাইয়ে দেবা। বসে শুনেন জ্ঞানী গুণী, আমরা ধর্ম সম্পর্কে কি শুনি। কেউ বলে তাই আমরা মতুয়া ধর্মের লোক, কেউ বলে আমি বৈষ্ণব ধর্মের লোক, কেউ বলে আমি শাক্ত ধর্মের লোক, কেউ বলে আমি শৈব ধর্মের লোক, কেউ বলে আমি গানপত্য ধর্মের লোক। কি বলবো আপনাদিকের কাছাকাছি। আবার কেউ যিশু ভজে, কেউ আল্লাহ ভজে, কেউ ভজে মোহাম্মদ কাজী। যার যা ইচ্ছা সে তাই ভজনা করে। আমি জিজ্ঞাসা করি আপনাদিকের ধারে আসলে মূলত ধর্মটা কি? কি বাবা, তাই না? মূলত এই আমাদের ধর্মটা কি? এই যে এত মতপথ এই জগতের পরে, কেউ কৃষ্ণ নাম করে, কেউ কালী নাম করে, কেউ গৌর বিষ্ণুপ্রিয়ার ভজনা করে, কেউ অনুকূল ঠাকুরের ভজনা করে, কেউ শ্রীগুরু সংঘের ভজনা করে, কেউ শিব ঠাকুরের লিঙ্গের উপরে জল ঢালে, কেউ আবার গণেশ নিয়া কোলে আনন্দে তোলে, কেউ আবার গোপাল পুজো দেয়, কেউ আবার কাঁধে জয় ডঙ্কা নিয়া নামের নিশান উড়াইয়া হরিচাঁদের নাই যায়। কথা নেবা, এর মত পথের এত মতের ভিতরে এত মত দেখার পরে আমার মন গেছে গর্ত পড়ে, কোন মত পথ ঠিক হবে এই সংসারে একটু সুন্দর করে বুঝাই দেবা। বোঝা গেল কোন মত পথ সব থেকে শ্রেষ্ঠ হবে? মনে করেন তাই বাবা, রসগোল্লা, কাঁচাগোল্লা, ছানা, সন্দেশ, হ্যাঁ, কালো জাম, পান্তুয়া, বোঁদে, জিলাপি, সব মিষ্টি। এই সব মিষ্টির ভিতরে ভালো কোনটা? রসগোল্লা, তাই না? হ্যাঁ, যদি একটু বেশি কড়া পাকের ছানা দিয়ে রসগোল্লা বানায়, আমি করি বর্ণনা, ওই রকম স্বাদের মিষ্টি কিন্তু আর হয় না। আপনারা যত মিষ্টি খান না কেন, আমি করি বর্ণনা, একটা রসগোল্লা খাইলে পরে যেটুকু তৃপ্তি হয় অন্যতা কি হয়? হয় না। তাহলে বলি আপনাদিকের ধারে মিষ্টির সেরা রসগোল্লা জানেন আপনারা? নারী নরে
সভ্য সবাই কই মাছের রাজা রুই আর শাকের রাজা পুই, তাই না? তাইলে সব কিছুরই রাজা আছে, বনের রাজা সিংহ আছে, পশুর রাজা হাতি আছে, মাছের রাজা রুই আছে, পাখির রাজা ময়ূর আছে, ফুলের রাজা পদ্ম আছে। তাহলে ধর্মেরও তো একটা শ্রেষ্ঠ ধর্ম আছে না? কি থাকার তো কথা নাকি? তা কথা নেবা এই শ্রেষ্ঠ ধর্ম মত পথ কোনটা হবে এই জগতের পরে, কোন মত পথে গেলে পরে মানুষের সহজে সাধ্য বস্তু পাবে, একটু সুন্দর করে বুঝাইয়ে দেবা। প্রশ্ন করলাম তিনখান, করি বর্ণনা। বাবা তুমি কিন্তু জবাব দেবা দেবা, ছড়াইয়ে নেবা না। আপনারা ছড়ানো বোঝেন? 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 তাইলে আর কব না। না, আপনারা যদি বোঝেন তাইলে আর কব কেন, তো অন্য একটা কই। আসলে বাবা আমি গল্প টল্প ভালো পারি না, গল্প টল্প আমার কইতেও ইচ্ছা করে না। তা যদি কোপে এসে যায় না কইও যায় না। হ্যাক্কা দেওয়া বোঝেন আপনারা? বাবা আপনারা কি কুড়াল দিয়ে গাছ ফাড়েন? আগেকার দিনে বাবারা ফাড়ত, আর এখনকার মায়েরা কাঠে রান্তিও চায় না, ওর জন্য বাবারা কুড়ালও পায় না। কি আগেকার দিনে মায়েরা কি করতো? ঢেকিতে ধান ভেনে চাল করে নাড়া দিয়ে জাল দিয়ে তাই রান্না করে খাওয়াতো। আর এখন কেনা চাল গ্যাস টিপে রানবে, তাই বিটিকে সময় হয় না, তাই না? ঠিক কি না? হাসে না, এ সত্যি কথা। আগেকার দিনের মায়েদের সংসারের প্রতি মন ছিল, তাই না? আগেকার দিনের মেয়ের বাবা বিয়ে দিতে গেলে, মেয়ের মা বিয়ে দিতে গেলে আগে দেখতো পরিবারটা একান্নবর্তী পরিবার কিনা, ঠিক কিনা? বাড়িতে গরু বাছুর আছে কিনা, গোলা ভরা ধান আছে কিনা, বাড়িতে ওরা 5 ভাই কিনা, শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে সংসার ভরপুর কিনা। আগেকার দিনে মেয়ের মা বাবা তাই দেখতো। আর এখনকার দিনের চরণ ধরে করিবে না আপনারা, সেই রকম আপনারা রাগ করবেন না। এখন মেয়ের বাবা মেয়ে দেখতে যায় না, মেয়ের মা যায়। মেয়ের মা যাইয়ে দেখে, তাই ওনাদের কিরম ছেলে হইলে ভালো হবে জানেন? ছেলের মানে পিতৃপুরুষ বলতে কেউ নাই, ছেলের বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, গোষ্ঠী শুদ্ধ কেউ নাই, খালি পায় যদি জামাই, তাইলেই মাইয়ে দেওয়া চাই, নাইলে দেওয়ার ইচ্ছা নাই। কি ঠিক কিনা বাবারা? হ্যাঁ, আর এখনকার দাম মানে যারা বিয়ে করে নাই তাদের যে কপালে কি দুর্ভোগ। কারো যদি না থাকে সরকারি চাকরির যোগ, আমি করি বর্ণনা, ওই কপাল পোড়াটার বিয়ে জোটে না। হ্যাঁ, ছেলে মদ খাক কিনা তাতে দরকার নাই, ছেলে জুয়া খেলুক কিনা, ছেলে পরের বউয়ের দ্বারে যাক কিনা তাতে দরকার নাই, ছেলের সরকারি চাকরি চাই, টাক হইলে অসুবিধা নাই। কি সত্যি কথা কিনা? আরে আমরা যা দেখি তাই কই, ভুল কথা কব কেন? সভ্য সবাই যা দেখি। আগেকার দিনে এই সব দেখতো, তা করি বর্ণনা। এখন সবাই সুখী হয়ে গেছে কিনা, এখন আর ওই সব দেখে না। ওই সব দেখে দিত, তা স্বামী স্ত্রী গন্ডগোল হলে পরে শ্বশুর শাশুড়ির ঠেকাতো। আর এখন শ্বশুর শাশুড়ি তো কেউ নাই, স্বামী স্ত্রী যদি গন্ডগোল হয় মাইয়ের তো জন্মের শান্তিং দেওয়া দেয়, ঠেকানোর কেউ থাকে না মহাশয়। তাই করি বর্ণনা, মেয়ে বিয়ে দিতে গেলে খালি চাকরি খুঁজবেন না, বুঝলেন? তাইলে ওই কোন কথার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা আসলো? বাবারা কাঠ পারতে গিয়ে এক কাঠে তো নেই, কষ্ট হয়ে গেলে পরে এক কাঠি একটা কাঠ ফেলে দিত। তা ওইরকম যদি কোপে চলে আসে না কইও যাই না। তা বাবা আমি সুন্দর করে প্রশ্ন করলাম, তুমি যেন শিখানো কথার মতন মুখস্থ কথার মতন কই না। দুই বন্ধু, একজন খুব ভালো পড়াশোনায় মেধাবী, খুব ভালো ফার্স্ট বয়, আর এখন পর্যায়ক্রমে ওই ফার্স্ট বয়ের সঙ্গে স্কুলে যেটা আকাট গণ্ডমূর্খ কিচ্ছু পারে না, ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। এখন দুইজনে বন্ধুত্ব যখন হয়ে গেছে, ওই ছেলেটারে মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর জন্য, ওই যে পড়াশোনা পারে না ওরে পাশ করানোর জন্য ওই ফার্স্ট বয় ছেলেটা খুব খাটাখাটনি করছে, ভালো নোটস দিচ্ছে, ওকে সাজেশন দিচ্ছে যে বাবা ভাই এইভাবে পড়বি, দেখবি তুই পাস করবি।
ক্লাসরুমের ভিতরে দুইজনে একসাথে অ্যাডমিট বানিয়েছে, পরস্পর পড়ছে, এক জায়গায় বলছে বাবা লেখা পরীক্ষায় ওরে সব দেখাইছে। এখন তারপর মৌখিক পরীক্ষা বাকি থাকে না? হ্যাঁ, একটা তো হয় লেখা পরীক্ষা 80 মার্কে আর 20 মার্কে এখন দেয় প্রজেক্ট। আর আমাদের সময় ওই প্রজেক্ট অত ছিল না, মৌখিক হইতো, মৌখিক পরীক্ষা হইতো। তাই মৌখিক পরীক্ষা দিতে যাবে। এখন ওই বন্ধুটা বলছে কি শোন, আমি তো কিছু পারি না, তুই পারিস, কথা নিবি, তুই আগে যাবি, তোরে যা যা জিজ্ঞেস করবো একই তো প্রশ্ন, আমারও তাই জিজ্ঞেস করবে, তুই আমারে কইয়ে দিবি কি কি জিজ্ঞেস করেছে, প্রশ্ন উত্তর কইয়ে দিবি, আমি যাইয়ে পর 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 সব কইয়ে দেবো। কয় ঠিক আছে। এখন যে ফার্স্ট বয় ছেলেটা মৌখিক পরীক্ষা দিতে গেছে, তার স্যার সারাদিন পরীক্ষা নেওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছে, বেশি কঠিন প্রশ্ন জিজ্ঞেস করে নাই। কয় কি বাবা, এই ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষ কত সালে স্বাধীনতা পেয়েছিল? ছেলেটা যে বলে তাই 1946 সালে হওয়ার কথা ছিল, হয় নাই। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বলছে বাহ, খুব ভালো। বলছে তা বাবা এই বিশ্বের ইতিহাসে কয়েকজন শহীদের নাম বলো তো যারা দেশের জন্য প্রাণ দিয়েছে? ও বলছে কি বিনয়, বাদল, দীনেশ আরো অনেকে। বলছে বাহ, খুব সুন্দর। আচ্ছা বাবা একটা ছোট্ট প্রশ্ন করব, এই যে একটা মানে বিশাল গুরুতর এইডস রোগ, এই এইডস রোগের কি কোনো ওষুধ আমাদের বিজ্ঞানীরা বের করতে পেরেছে? ও করে বর্ণনা, বলে স্যারের ঠাই এখনো পায় নাই, তবে গবেষণা চলতেছে। ও সুন্দর মতো পরীক্ষা দিয়ে বেরো যাইছে। এখন যেটা আকাট গণ্ডমূর্খ কিচ্ছু বোঝে না, ও জিজ্ঞাসা করে তাই এ ভাই কি কি জিজ্ঞাসা করেছে রে? কয় শোন, প্রথমে জিজ্ঞাসা করেছে যা প্রথম প্রশ্নের উত্তর কি হবে বলতো? 1946 সালে হওয়ার কথা ছিল, হয় নাই। 1947 সালের 15ই আগস্ট হয়েছে। বলে পরের প্রশ্নের উত্তর হবে কি? ও প্রশ্ন আর জিজ্ঞেস করে নাই, তাড়াতাড়ি যাবে কিনা উত্তর জিজ্ঞেস করে। কয় পরেরটার উত্তর হচ্ছে বিনয়, বাদল, দীনেশ আরও অনেকে। তারপরে তৃতীয় নম্বর উত্তর কি হবে? বলে এখনো জানা যায় নাই, তবে গবেষণা চলতেছে। এই জিজ্ঞাস করে শুনে নিয়ে মুখস্থ করেও কিন্তু ক্লাসের ভিতরে গেছে। এখন স্যার ওরে দেখেই ঠিক পাইছে আসলে এটা বলদামার্কা ছাত্র। স্যার ওর অবয়ব দেখেই ও ঘন ঘন ঘামায় যাচ্ছে, হাঁটু টাটু কাঁপতিছে। স্যার ভাবছে কি এর বেশি কিছু জিজ্ঞাসা করবো না, দুই এক কথায় বিদায় দিয়ে দেবো। ডাক দিয়ে কয়ে বাবা তোর জন্ম কত সালে? কয় 1946 সালে হওয়ার কথা ছিল, হয় নাই। 1947 সালে 15ই আগস্ট হয়েছে। স্যার কোন বস্তু রে? হ্যাঁ ও মা, প্রসব ব্যথা 1 ঘন্টা বেশি হইলে টেকা যায়? হ্যাঁ, মনে করেন কারো যদি প্রসব ব্যথা উঠে গেছে, ডাক্তার যদি কয় আজকে ডেলিভারি করাবো না, কালকে হবে, বাচ্চাও মরবে, মাও মরবে, গোষ্ঠী শুদ্ধ সাপ হয়ে যাবে। আর ও কয় 1946 সালে হওয়ার কথা ছিল, হয় নাই। 1947 সালে 15ই আগস্ট হয়েছে। স্যার কয় সর্বনাশ। তোর বাবার নাম কি? কয় বিনয়, বাদল, দীনেশ আরো অনেকে। সর্বনাশ তো। কয়ে তুই ছাগল না পাগল? কয় এখনো জানা যায় নাই, গবেষণা চলিতেছে। তারক স্যার কথা নেবা তুমি একটু, আমি চৈতন্যবালা কিনা পণ্ডিত মানুষ, বুঝলা, আমি 22 বিলের মাতুব্বর, তা আমার সাথে কথা কইতে গেলে একটু বুঝে শুনি কম। 3খানি প্রশ্ন করলাম, না বসে শুনেন জ্ঞানবান, মনে আছে ভাবো। আমি আর একটা প্রশ্ন দিয়ে যাব, আর ছোট্ট করে একটা প্রশ্ন দিয়ে যাই। এই দেখবেন ভবে মতুয়া যারা, এদের কিন্তু কোনো ডিসিপ্লিন নাই, আছে? মতুয়াকে কোনো ডিসিপ্লিন নাই। দেখবেন যদি, বাবা আমার কথায় কেউ রাগ করবেন না, কেননা আমি আজকে প্রশ্নকর্তা কি না। আপনারা খেজুরের রস চেনেন? খাইছেন খেজুরের রস? কি কালারের হয় কোন তো? হ্যাঁ, আরে রস তো অনেক রকম হয়, আমি খেজুরের রসের কথা বলছি। হ্যাঁ,
তা ওই খেজুরের রস পাইতে গেলে সকালবেলা হাতে কলসি তুলে যদি বরণ ডালা নিয়ে খেজুর গাছের গোড়ায় যাইয়ে কয় গাছ কথা নেবা আমারে 2 কলসি রস দেবা করি বর্ণনা কানতে কানতে ওই জায়গায় শোধ হয়ে যাবেন খেজুর গাছ রস দেবে। রস পাইতে গেলে কি করতে হবে? ওরে কাটতে হবে, আঘাত করতে হবে। দান আঘাত না করলে পরে ভালো কিছু পাওয়া যাবে না রে। শোনেন জ্ঞানবান, তাহলে আজকে হলাম আমি ভাবের গাছি, হাতে নিয়ে আমার কাব্যের কাছি, তার কাছাকাছি কিছু প্রশ্ন করবো। দান দেখেন, সত্যি কথা কই, এই মতুয়াদের কিন্তু কোনো ডিসিপ্লিন নাই। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর কি করলো? মতুয়াদের শিক্ষিত হওয়ার কথা বললো, করলো বর্ণনা। এই শোনো, তোমরা সবাই শিক্ষিত হবে, পয় পরিষ্কারভাবে চলবে, সংযতভাবে চলবে, কেউ এলোমেলোভাবে ঘুরবেন না। আর কয়দিন পরে ঠাকুরনগরের মেলায় যাবেন, ওরাকান্দি মেলায় যাবেন, একদল খাইয়া না খাইয়া গামছায় এমনভাবে কাঁচা দেবে, ওদিক দিয়ে পাছার ছাতা বের হয়ে যাবে। এই কি গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের শিক্ষা? কি গোসাই আপনি কি করেন? হ্যাঁ, মতুয়ারা কি করবে? কোনো ডিসিপ্লিন নাই। একদল কেবল ঢুকতিছে, কেন বাজনা পঞ্চম আছে, হরি হরি বল হরি বল, ওর ভিতরে একজন থেকে হরি বল হরি বল মাঝামাঝি গাই দেবে, তার ভিতর দিয়ে আর একজনে যাই আর এক রকম তাল দেবে। এ যে যার ভাবে লাফায়, প্রায় আদিম মানুষের লক্ষণ এদের গায়ে। আর যদি একটু পুরনো মতুয়া হয়, যা ভোটকা গন্ধ গায়ে করি বর্ণনা, ওই গন্ধের ঠেলায় ধারে যাওয়া যায় না। হ্যাঁ, সাইফে আসেন, আমারে দেখে পছন্দ হয় না, আগাই আসেন, এই অবধি আসেন, এত জায়গা আমাদের লাগবে না। ওই পিছনের লোকগুলো সব সামনে আসেন, যারা জায়গা পাচ্ছেন না, সাইফে আসেন। তাহলে তুমি আমার কথা নেবা, এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শ মতুয়ারা কি সঠিকভাবে পালন করতেছে কিনা একটু সুন্দরভাবে কবা। তাহলে যেভাবে প্রশ্নপত্র করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান, মনে করি ভাবনা একঘেয়েমি বলবো না। এবার একটা গান ধরে বলবো, তারে গানের সুরে রস আস্বাদন করিবেন সবাই। গানে গানে আরো কিছু কথা সবার হেতা আমি বলতে চাই। ওগো পরাণ প্রিয়, তোমার লাগি জীবন যৌবন, আমার ধরম গরম ভরম সরম, সকলি গেল খোয়া, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে আমার জানে জেনেছে, তুমি আসবে না, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে আমার জানে জেনেছে, তুমি আসবে না, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে জানে
আসি পথের পাশে হলো না ঘরে যাওয়া নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে বেঁধেছে আমার জানে জেগেছে তুমি আসিবে না নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে বেঁধেছে ভাদর ভরা বিলের শেষে ছানা ভিটের পর হিজল গাছ ভিজিছে গন্ধে বৃষ্টি থর থর ও বৃষ্টি ঝড়ো ভাদর ভরা বিলের শেষে ছাড়া ভিটের পর হিজল গাছ ভিজিছে গন্ধে বৃষ্টি থর থর ও বৃষ্টি ঝড়ো আরে পাংশি নৌকায় ঘাটায়ে পাল কত মানুষে গায়ে ভাটিয়াল গো ও পাখি নৌকায় ঘাটায়ে পাল, মানুষে গায়ে ভাটিয়াল গো। জল ফুলের গন্ধে মাতাল জল ফুলের গন্ধে মাতাল উদাসী উতাল হাওয়া নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে মেনেছে আমার জানে জেনেছে তুমি আসবে না নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে মেনেছে সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে দিবাকরের কর পরশ মাগে হিয়াতে ও মাগে হিয়াতে সরোজরে সরোজিনী মেঘলা প্রভাতে দিবাকরের কর পরশ মাগে হিয়াতে ও মাগে হিয়াতে সবুজ ভরা যৌবন অঙ্গে হরে নাচিছে সোনালি রঙে গো ও ও তার সবুজ ভরা যৌবন তবে নাচিছে সোনালি রঙে গো। জীবন মিলন ভঙ্গে জীবন মিলন ভঙ্গে বিরহের পরশ পাওয়া নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে মেনেছে আমার জানে জেনেছে তুমি আসবে না নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে মেনেছে পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পারে অজানা কারণে তবু ফিরে চাই তারে ও ফিরে চাই তারে পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পারে অজানা কারণে তবু ফিরে চাই তারে ও ফিরে চাই তারে আমি তারে রেখে বহু দূরে আরে মত আছি মর্ত পুরে গো ও তারে রেখে বহু দূরে আমি মত আছি মর্তপুরে গো। আমি যারে রেখে বহু দূরে মত আছি মর্ত পুরে গো ও তারে রেখে বহু দূরে আমি মত আছি মর্তপুরে গো। আরে না পাওয়ার এক ব্যথার সুরে না পাওয়ার এক ব্যথার সুরে আশার সে গান গাওয়া নয়নে জানে না তবু বাচ্চাওয়া মনে বেঁধেছে আমার জানে জেগেছে তুমি আসবে না নয়নে জানে না
চৈতন্যবালা সভারই ভিতরে বিপক্ষেতে তারকচন্দ্র শুনলেন নারী নরে। আমি যেভাবে প্রশ্ন করে আমার জানার আশা নিয়ে অন্তরে গো ও যেভাবে প্রশ্ন করে আমার জানার আশা নিয়ে অন্তরে গো আমি আরো দু চরণ ধরে তাহারই না চরণ ধরে আমার মনের কথা চাই কওয়া। নয়ন জানে না তবু বাচ্চাবা মনে লেগেছে জানে জেনেছে তুমি আসবে না। নয়ন জানে না তবু বাচ্চাবা মনে লেগেছে। আজি কাব্যদ্বন্দ্বে চৈতন্যবালা সবার ভিতরে ভিতর থেকে জয়পুরের তারক আমি করি তারে। জয়পুরের তারক গোসাই জানেন তা সবাই, মা কালিকার বড় পুত্র সভাতে জানাই। আমি মতুয়া তত্ত্ব জানবার পরে প্রশ্ন করি দান, সুন্দর করে জবাব দিও এসে সভাস্থান। গার্হস্থ ধর্মের কথায় আমার হরিচাঁদ বলিল, আমার ভাইপো হীরামন কেন সংসার ছেড়ে গেল। হরিপুত্র গুরুচাঁদ ঠাকুর আসিল চরাচরে, একই কথা বলল আপনারা জানেন নারী নরে। তবে হীরামন পাগল কেন বলো সংসার করে নাই, কোন আদর্শ পেল আমার হরি দিল তাই। যদি হরি ঠাকুর বলে এই জগতের উপরে গার্হস্থ ধর্ম পালন করবে যত নারী নরে। তবে সংসার ছেড়ে শ্মশানে পুরে কেন গেল তাই, সত্য কথা দিল আমি জানিবারে চাই। আমি তারপরে প্রশ্নপত্র তোমায় করি দান, সুন্দরভাবে জবাব দিও এসে সভাস্থান। তারক গোসাইয়ের মা কালিকার বরে জন্ম কিরকম করে জানেন? এ কথা নয় তো ভুল। তারক গোসাইয়ের পিতা কাশীনাথ সরকারের মাথায় ছিল চাচর কেশ, অর্থাৎ ঘন কালো সুন্দর চুল, এই গোসাইয়ের মতো আর কি। খুব সুন্দর চুল ছিল তারক গোসাইয়ের বাবার মাথায়। গরিব মানুষ, দিন আনে দিন খায়। আর তারক গোসাইয়ের মামা বাড়ি অর্থাৎ মাতুল বংশ, তারা ছিল বিরাট ধনাঢ্য অর্থশালী। আপনাদের কাছে খুলে বলি, তাহলে তারক গোসাইয়ের বাবা কাশীনাথ সরকার তিনি কবি গান গাইতেন তিনি। এবার ওই গান শুনে বসে শুনেন সুধীজনে, তারক গোসাইয়ের মা অন্নদা দেবী, তারক গোসাইয়ের বাবার গান, ওই কাশীনাথ সরকারের গান আর ওই চুল দেখে মানে একরকম পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলছে কাশীনাথ সরকারের কাছে, পরিবর্ণনা ছোট, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চাই, তুমি করবা কি করবা না একটু কর না। অন্নদা দেবী কাশীনাথ সরকারকে বলছে, আমি একটু তারক গোসাইয়ের জন্ম বৃত্তান্তটা বলে যাই। যখন এই কথা বললো, এবার কাশীনাথ সরকার কইতে লাগলো, শোনো আমি তোমার সত্য কথা জানাই, দেখো আমার ঘরে তোমার খাওয়ানোর মতন চালও নাই, তোমার দেওয়ার মতন বস্ত্রও নাই, ভালো আমার বাসস্থানও নাই। অন্নদা দেবী করলো বর্ণনা, আমার কোনো কিছু চাই না, তবে তোমার আমার কাছে কথা দিতে হবে, তোমার এই মাথার চুল কোনোদিন তুমি কারোর কাছে দিতে পারবে না। অর্থাৎ এই চুল দেখে ভালো লেগেছে বলি আমি তোমার কাছে, আমি করি বর্ণনা, এই চুল তুমি কোনো প্রকারে কাটতে পারবে না। এই চুলে বাধা করে বিয়ে করে আনলো তারক গোসাইয়ের মারে। নৌকা সহকারে নবগঙ্গা নদী ধরে আমাদের কালীঘাটের উপরে উপনীত হলো মা কালিকার করিতে দর্শন। মা কালিকার দর্শন করতে এলো, সেই কথা বলা ভালো। তখন
হলো ওই কালীঘাটের পাশে আদি গঙ্গা, ওই আদি গঙ্গায় নৌকার উপরে চুল ছেড়ে দিয়ে তারক গোসাইয়ের বাবা কাশীনাথ সরকার শুয়েছিল। বলি আপনাদিকের পাশে মনের হরিষে সবার শোনা চাই। এমন সময় দক্ষিণা বাতাসে বলি আপনাদিকের সকাশে মনের হরিষে করিবেন শ্রবণ। দক্ষিণা বাতাস যখন এলো কাশীনাথ সরকারের চুলে বাতাস লেগে ওই বাতাস মা কালিকার অঙ্গে গেল, শান্ত হলো মা কালিকার মন। মা কালিকা প্রকৃত ভক্তের যখন চুলের পরশ পেল সেই কথা বলা ভালো, মা কালিকার আনন্দে জেগে উঠেছে মন। মা কালিকা মন্দিরের পূজারীকে স্বপ্ন দেখালো, কথা নিবি ওই কাশীনাথের চুল এনে বলি আমি তোর ধারে আমাকে চামর করে প্রত্যেকদিন চামর ব্যঞ্জন করবি। পূজারী ডাক দিয়ে কয় কাশীনাথ সরকারের ধারে, শোনো মা কালী স্বপ্নে আদেশ দিয়েছে আমারে, কথা নেবা তোমার চুলগুলো দেবা, মনে আছে ভাবো চামর বানাইয়ে মা কালীকে চামর ব্যঞ্জন করে দেব। কাশীনাথ সরকার করে বর্ণনা, অত সোজা না। শোনো কথা নেও, মার যদি চুল ভালো লাগে গিয়ে বলো মার পুরো ভাগে, সে যেন সে আগে আমার কাছে কয়। মনে আছে ভাবো মা কালিকা যদি দিতে কয় আমি চুল দিয়ে দেব। বলি আপনাদিকে ধারে নিশি অন্ধকারে গভীর হাধারে মা কালিকা ছোট্ট বালিকার মূর্তি ধরে কাশীনাথের কাছে এসে বলে, তাই ও কাশী বলি তোর পাশাপাশি কথা নিবি, তোর চুলের বাতাস বড় ভালোবাসি, ওইগুলো কি আমারে দিবি? তারক গোসাই করে বর্ণনা, ও মা আমি তো চুল দেব, তুমি আমারে কি দেবা? মনে আছে ভাবো তুমি যদি কিছু দাও তাইলে চুল দেব। না না তাই আমার ভুল। কাশীনাথ সরকার বলছো মা মনে আছে ভাবো যদি চুল নেও কি দেবা? তুমি যদি কিছু দেও আমি তোমার দেব, তুমি খালি খালি নিয়ে যাবা তা তো হবে না। সরকার মানুষ কিনা বুদ্ধি সমচতুর। মা কালী বলে, তাই কি চাস বল কাশীনাথ, তুই যা চাবি মনে আছে ভাবো আমি তোরে আজকে তাই দিব। তখন কাশীনাথ সরকার হলেন যিনি ধরে মা কালিকার চরণ দুখানি অশ্রু জলে সিঞ্চিত করে ডাক দিয়ে বলেছে, মা কালিকার ধারে যদি দিতে বাসনা জাগে অন্তরে, তুমি কথা নেও এমন একটা পুত্র সন্তান দাও সে জগতের পরে ঠাকুরের নাম প্রচার করবে, তুমি আমাকে এই আশীর্বাদ দাও। বলিয়দ্য সভা পরে তখন মা কালীকে আশীর্বাদ করলো তার ধারে, বলল কাশীনাথের ঠাই সে হবে জ্ঞানের আরক, নাম রাখবি তার তারক। এইভাবে কিন্তু তারক তাদের জন্ম। তাহলে যদি মা কালীর আশীর্বাদে তারকের জন্ম হয়, সভ্য সবাই কই এ সময়, তাহলে তারক তাদের উচিত না ওই মা কালীকা ধরে চরণ দুখানা জীবন কাটাইয়ে দেওয়া? কি আপনারা কি করেন? হ্যাঁ তাই না? তারক গোসাই কি করলো? প্রথম জীবনে জানি তারক চাঁদ মা কালীর পুজো করে, আবার সেই মা কালীকে জানি এক সময় ত্যাগ করে। রাধা কৃষ্ণের ভজনে তার হইল মতি মোর, বসে বসে ভক্তবৃন্দ করুন তাই শ্রবণ। আবার তারপরেও গৌর হরি জানি ভজনা করে, মহাসংকীর্তনের ভিতরে তেমনই প্রকাশ করে। আরে এমন দয়াল অবতার আগে তো হয় নাই, এখন হয়েছে পরে হবার কোনো উপায় নাই। তাইলে তুমি তারক গোসাই এবার আমার কথা নেবা, ওরা কান্দি কি বেশি পেলা সুন্দর করে বাবা, সুন্দর করে বলে যাবা তুমি সবার ভিতরে, তোমার কথা শ্রবণ করবে যত নারী মরে। আমি তারপরেও আর এক প্রশ্ন করে গেছি দান, বসে বসে শ্রবণ করছেন যত জ্ঞানবান। কেউ কৃষ্ণ ভজে, কেউ ভজে কালীর চরণ, কেউ ভজে রামকৃষ্ণ। শোনেন সুদীগণ, আমার শিব চতুর্দশী এলে সব নারীরা মিলে বেল পাতায় আর দুধ ঢালে শিব ঠাকুরের লিঙ্গ মিলে, শিব ঠাকুরের লিঙ্গ পরে দুধ দিয়ে ধোয়ায়। এই দেখি আর এক মত এই বিশ্বের ভাই, দেখি কত শত ধর্মমত অবনীমা ধারে, কোন পথ শ্রেষ্ঠ
করতে হবে বলো তাই আমায় তুমি সুন্দর করে সভা করে এসে বুঝাইয়া দেবা মনের আধার ঢুকাইয়া তোমার তত্ত্ব বুঝাইবা তার উপরে আর এক প্রশ্ন করে গেছি দান বসে বসে শ্রবণ করলে কত জ্ঞানবান হরিচাঁদ গুরুচাঁদ জানি জগতে আসিয়া যে কর্মযোগ্য তারা গেলেন সমাধিয়া চলো এখনকার মতুয়ারা সেই পথে চলে কিনা দেখি মতুয়ারা পথভ্রষ্ট জানিতে বাসনা সত্য কথা আপনাদিকে আমি যে জানাই দেখি বর্তমানে মতুয়াদের কোনো ডিসিপ্লিন নাই গুরুচাঁদ ঠাকুর কি বললেন পায়খানা প্রস্রাবখানা কাপড় নাড়া দড়ি এইগুলো কি না থাকলে সেটা ভদ্র লোকের বাড়ি দেখি বর্তমানে মতুয়ারা নোংরা বেশ ধরে আবার কেউ ল্যাংটা হয়ে যায় ঠাকুর নগরে কেউ ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় জানতে আকিঞ্চন তুমি সত্য কথা বুঝাইও এটা কি মতুয়ার লক্ষ্য মতুয়ার দর্শন কিবা জানিবারে চাই তবে সাম্যবাদের কথা যেন তোমার কাছে পাই তোমার দুটি চরণ ধরে আমি মরে গেলাম মানা তুমি গন্ডগোল কিন্তু সভা করে বাধা বাড়া বাধা বাড়া প্রথমবারে আর তারে বেশি বলে দরকার নাই আমি অল্প অল্প ভাবের পালা শেষ করতে চাই আমি যে ভাবে যে প্রশ্নপত্র করে গেলাম আর আজ ধৈর্য ধরে শ্রবণ করলেন যত জ্ঞানবান দেখি এবার তার কাছে কোনো কথা কয় বলে কোন ভাবে ভাবতত্ত্ব আমি তাই করিতে ভাবো না প্রথমবারে আর তার বেশি বলবো না বলবো না তবে আর বেশি বলে দরকার নাই চৈতন্য বলা আমি সভ্য সবার খাই বিপক্ষে আমার তারও বড় গোসাই তার কাছে আমি কিছু জানিবারে চাই সুন্দর কথা তুমি সবার মাঝে কবা তোমার কথা শুনে আনন্দ দিবা তোমার কথা যদি আনন্দ আসে মনে আর কিন্তু আসবো না সভা সন্নিধানে তবে তোমার কথায় যদি আনন্দ না পাই আমার কিন্তু সবাই এসে বাধা বড়ায় এদিকেতে মাতৃজাতি করি দর্শন আমি কিন্তু আপনাদেরকে অধমনন্দন সুন্দর আশিস করিবেন গান জীবন ধরে গাই যেন আমি কবি গান মায়েদের কাছে কিন্তু দুটো গুণ রয় বিড়াল দিয়ে জানি প্রমাণ পাওয়া যায় বিড়াল যখন মুখে করে তার ছানা ধরে দন্তের আঘাত লাগে না তাহারও শরীরে ওই মুখে যখন আবার ইঁদুর ধরে ভাই ইঁদুরের কিন্তু আরো বাঁচার উপায় নাই তাই যত মাতৃজাতি দিলাম পরিচয় আমি কিন্তু আপনাদেরকে সত্যতা নয় সুন্দর আশিসে করিবেন গান জীবন ধরে আমি যেন গাই কবি গান এদিকেতে ভক্ত পরিদর্শন সবাই নিজের আমার অভিবাদন আপনাদেরকে চরণে দণ্ডবদ্ধ জানাই আনন্দের মতো আর হতে পারি হাততে যেমন লাগে ধরায় পড়ে যায় তেমনি মতো হলে তাই দণ্ডবদ্ধ হয় তেমনি মতো ভাব আবার হলো না অন্তরে এই তো এত ভাবনা অসত্য ভাব ধরে সব যায় দূরে তেমনি ভাবতে পারি গভীর সাগরে এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল যার যার মাতা পিতা প্রেমানন্দে বদল ভরি একবার হরি হরি বলো হরি